কিন্তু এতে কোনো ভাবান্তর নেই মোহনার। সে এক দৃষ্টিতে খোলা জানালার উঠতে থাকা সফেদ পর্দার পানে কি দেখছে সেই জানে। জ্যান বার কয়েক ডাকলো, কিন্তু সাড়া নেই। জ্যান এগিয়ে গিয়ে টেবিলে হেলান দিয়ে বসলো, আঙ্গুল দিয়ে টোকা দিল মোহনার কপালে। হঠাৎ এমন হয় মোহনা চমকে তাকালো, জ্যানকে দেখে দ্বিধান্বিত চোখে তাকিয়ে বলল, আপনি কখন এলেন? জ্যান আলগোচে মোহনার উঠতে থাকা ছোট ছোট চুলগুলোকে সযত্নে গুছিয়ে কানের পিঠে গুজে দিতে দিতে বলল, আপনি যখন কল্পনায় ডুবে। মোহনা জিভ কাটল। ইস, সে কতক্ষণ এভাবে অন্যমনস্ক হয়ে বসেছিল। অনেক সময় ধরে কি জান ভাই নিশ্চয়ই দেখেছে তাকে না পড়ে এভাবে বসে থাকতে। মোহনা আমতা আমতা করে বলল, পড়ছিলাম তো আসলে ওই মানে। আর বলতে হবে না, আমি দেখেছি আপনি কতটুকু পড়েছেন এবং কিভাবে পড়ছিলেন সেটাও। আপনি ভুল ভাবছেন, সত্যি পড়েছি আমি। জায়ান মোহনার নাকে টোকা দিল। নাক ছুঁয়ে সেই আঙ্গুলে সে থামল মোহনার অধরে। একটু একটু করে ছুঁয়ে দিল মোহনার কোমল হালকা গোলাপি রঙা অধরখানা। মোহনা ঠোঁট নাড়াতে চেয়েছিল কিছু বলার জন্য, কিন্তু পারল কই। জায়ানের এমন ছোঁয়ায় সেখানে কেঁপে উঠল। সে কাঁপন হানা দিল বক্ষ স্থলেও। সে চোখ নামিয়ে নিল, লজ্জায় নত হলো বদন, রাঙ্গা হলো কপলদয়। জানে কেমন যেন নেশা ধরে গেল এই ভর সন্ধ্যাবেলায়। ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখল তার মুখকে। পাতলা হালকা গোলাপি অত দুটো সুনয়না চিকন নাক, হালকা ডিম্পেল পড়া থুতনি, কপালে উঠতে থাকা ছোট্ট ছোট্ট চুল, ওনাবিহীন হালকা চাইরঙ্কা কুর্তিটাই কি ভীষণ মায়াবী লাগছে তার মুখকে। সাজবিহীন হালকা তেল তেলে এই মুখটা যে জানে নিকট ঠিক কতটা স্নিগ্ধ লাগে তা যেন ভাষায় বর্ণনা করতে অপারগ। যেন অপলক চেয়ে আরো গভীরভাবে ছুঁয়ে দিল মোহকে। কিন্তু আজও যে এই ছোঁয়া মোহনা নিকট নতুন লাগে। সেই প্রথম ছোঁয়ার ন্যায় লাগে, সর্বাঙ্গে কাঁপন ধরে, সিদ্ধারা পেয়ে কেমন ঠান্ডা স্রোত বয়ে গেল। যেন একটুখানি ছুঁয়ে দিলে সে লজ্জাপতি গাছে নাই নুয়ে পড়ে। আজও তাই হচ্ছে, স্বাভাবিক থাকতে পারছে না সে, বারংবার নেতিয়ে যাচ্ছে। মোহনা হুট করে উঠে দাঁড়ালো। জানের ঘোর কেটে গেল এভাবে মোহনার হুড়মুড় করে উঠে পড়ে। সে খানিক বিরক্ত হলো। মোহনা মিনমিন করে বলল, পর্দাগুলো টেনে জানালা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা লাগছে। বলে সে ঘুরলো জানালার পর্দা টেনে বন্ধ করার উদ্দেশ্যে, কিন্তু পারল না এগুতে। টান অনুভব করলো হাতে। কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আবিষ্কার করলো জায়ানের বুকে। জায়ান হ্যাঁচকা টানে তাকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়েছে। দুহাতের বেষ্টনীতে আবদ্ধ মোহনার সুঢল কোমর। মোহনা দুহাত গিয়ে ঠেকল জায়ানের বুকে। নিজের অবস্থান টেপে লজ্জা পায় বেশ। মোহনার কানে কাছে মুখ নিয়েছে জায়ান। এতে লজ্জার পরিমাণ চক্রবৃদ্ধি হারে বাড়ে তার। জায়ান লোভ হয়েছে ফিসফিসিয়ে বলে, ঠান্ডা লাগছে আমায় বললেই তো পারিস, আমি আছি না গরম করতে। মোহনার হৃদস্পন্দন প্রবল বেগে বেড়ে যায়। জায়ান ভাই আবারও অসভ্য অসভ্য কথা বলা শুরু করেছে। এখনো ঠান্ডার সিজন এসেছে নাকি যে তার ঠান্ডা লাগবে? সে তো পালাতে এমন বলেছে, তাই বলে জায়ান ভাই এভাবেই বলবে? লজ্জায় মোহনার রীতিমতো কান্তি গরম ধোঁয়া বের হচ্ছে। সে হাঁসফাঁস করে ওঠে। মোহনার মোচড়ামুচড়ি শুরু করে জায়ান তাকে আরো নিজের সঙ্গে মিশিয়ে নেয়। মিটমিট করে হাসতে থাকে, বারিকি স্বরে আওড়ায়, এখনো লজ্জা ভাঙেনি তোর? 2.5 মাস কম রে মোহ। তাহলে চল আজ আরেকবার তোর লজ্জা ভাঙি। মোনা নিরুত্তর। সে কি বলবে? জায়ান ভাই প্রশ্নটা করে ঠিক, কিন্তু এমন প্রশ্ন করে মোহনা লজ্জায় উত্তর দিতে পারে না। রীতিমতো সে লজ্জায় মূর্ছা যায়। কথা বলবি না তাই তো? নীরবতা সম্মতির লক্ষণ, কিন্তু তাই ধরে নেব কি? মোহনা আবারও মৌন রইল। ভারী হলো তার নিঃশ্বাস। এই ভারী নিঃশ্বাস আস্তে পড়ছে জায়ানের বুকে। বেসামাল জায়ানকে করে তুলছে আরো বেসামাল। জায়ান আবারও তার বেহিয়া দৃষ্টি তাক করলো মোহনার ওষ্ঠের দিকে। খুব করে ছুঁয়ে দিতে ইচ্ছে করলো তাদের নিজের ওষ্ঠ দ্বারা। জায়ান প্রশ্রয় দিল নিজ ইচ্ছেকে। একটু সময় নিল না নিজ ওষ্ঠপুট এগিয়ে নিতে, লজ্জালু মোহনার লজ্জা আরো বাড়িয়ে দিতে। নিজের রুক্ষ পুরশালী ওষ্ঠপুট তার প্রবল আসলে সে ছুঁয়ে দিল মোহনার ওষ্ঠধর। গাঢ় ছোঁয়ায় কাহিল করলো ফিনফিনে শরীরে মোহনকে। সেই সাথে গভীর থেকে গভীর করলো হাতের বাঁধন। মোহনার নিঃশ্বাস ফুরিয়ে এলো, ছটফটি উঠল, শক্ত করে আঁকড়ে ধরল
জায়ানের বাহু। জায়ান সময় নিয়ে মুক্ত করলো তাকে, পরপর সেভাবে ছুঁয়ে দিল মোহনার থুতনি। পুরোটা মুখে পড়ে সজোরে কামড় বসালো। এতক্ষণ আবেশে থাকা মোহনা চিনচিনে ব্যথায় খানিক আর্তনাদ করে উঠল। মুখ দিয়ে ব্যথা সূচক আওয়াজ করে নখ দাবিয়ে দিল জায়ানের বাহুতে। কিন্তু জায়ান উফ আহ করল না, বরং নীরবে নিভৃতে শুয়ে নিল প্রিয়তমার দেওয়া প্রতিদান। তবুও ছাড়ল না তার মোহকে। মোহনা নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু জায়ান হতে দিলে তো। মোহ যতবার ছাড়াতে চাইবে জায়ান ততবার আঁকড়ে নিবে তার মোহকে। মোহনা জোর করে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, উফ ছাড়ো না ভাই, আপনার জন্য পড়া হচ্ছে না আমার। মোহনা এহেন কথায় জায়ান বেকুব বনে গেল। তার জন্য পড়া হচ্ছে না? মোহর এটা কি ধরনের কথা? মন নিজে তো পড়ছিল না এতক্ষণ, তাই তো সে একটু এই সুযোগে কাছে এসেছে। এভাবে বলবে তাকে যেন সে পড়ার মাঝে প্রেম করতে গেছে। জায়ান ছেড়ে দিল মোহনাকে। মোহনা ছাড়া পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। জায়ান অবাক কণ্ঠে শুধালো, আমার জন্য তোর পড়া হচ্ছে না? হ্যাঁ হচ্ছে নাই তো। এত বড় মিথ্যে কথা কিভাবে বলতে পারলি তুই? মুখ দিয়ে বলেছি, আবার বলে দেখাবো? জায়ান মুখটা থমথমে হয়ে গেল মোহনার প্রতি উত্তরে। জায়ান ঠাই বসে রইল মুখটা ভার করে। করারই কথা, মিথ্যা অপবাদ পেয়েছে সে। আর বউ নামক প্রাণীটা কথাই ওস্তাদ। কথাই হারানো যায় না এদের। প্রত্যুত্তর করাও যে দায় হয়। তাদেরই কষ্ট হয় শেষে, কারণ বউটা তখন তর্কে কিংবা ঝগড়ে জিততে না পেরে অভিমান করে গাল ফুলি বসে থাকে। তখন কাঠখড় পুড়িয়ে মান ভাঙ্গাতে হয় তাদের। সেই ঝামেলার বিষয় তার চেয়ে তর্ক না করে অপবাদ মুখ বুঝে সহ্য করাটাই উত্তম। এতেই মঙ্গল, দাম্পত্য সুখের হয়। জায়ান তাই চুপ করে গেছে। মোহনা পদ্মগুলো টেনে দিল, বন্ধ করে দিল জানালা। এসি টেম্পারেচার খানিক বাড়িয়ে দিল। পরপর টেবিলের কাছে সে খোলা বইগুলো বন্ধ করতে লাগলো। জায়ান তার কর্মকাণ্ড দেখে বলল, কি করছিস? বই গুছিয়ে রাখছি। বই গোছাতে গোছাতে মোহনার নিলিপ্ত স্বর জায়ান রয়েছে জিজ্ঞেস করলো, কয়টা বাজে? মোহনার ভুরু কুচকে গেল। দেয়াল ঘড়িতে সময় দেখে বলল, 8:30 বাজে। এত তাড়াতাড়ি পড়া শেষ? মোহনার হাত থেমে গেল। মোহনা ভেবেছিল জায়ানের মোট আজ ভালো আছে, তাই সে তাড়াতাড়ি পড়া থেকে পার পেয়ে যাবে। বেশিক্ষণ পড়তে হবে না, তাই সুযোগ বুঝে গুছিয়ে রাখছিল সব। কিন্তু এখন তো সে দেখে জায়ান ভাই উল্টো শুনে কান গাইছে। তবে আজও কি প্রফেসরগিরি করবে? ধ্যাত, ভাল লাগে না রোজ এত এত পড়তে। মেডিকেলে চান্স পাওয়ার জন্যই যদি এত পড়তে হয়, তবে না জানি চান্স পেয়ে গেলে কত পড়তে হবে। মোহনা এই 2-3 সপ্তাহে হাঁপিয়ে গেছে বেশ। না জানি ফারিস ভাই কিভাবে এত পড়ে। তার দ্বিতীয় বর্ষ শেষের পথে, আর মোহনা চান্স পাওয়ার জন্য পড়ছে এখনো। আচ্ছা, এমন হতে পারে না সে ঘুমিয়ে গেল পড়তে পড়তে, কয়েক বছর পর ঘুম থেকে উঠে দেখলো সে ডাক্তারি পাশ করে গেছে, বিশাল বড় ডাক্তার বনে গেছে, ওপেন হার্ট সার্জারি করছে অপারেশন থিয়েটারে। কিন্তু সবই তো কল্পনা, এমন তো কিছুই হয় না। পড়তে পড়তে ঘুমিয়ে গেলেও উঠে দেখে সে বইয়ের উপরেই ঘুমিয়ে আছে। জান ভাই থাকলে নিজেকে বিছানায় খুঁজে পায়। এই ছোট্ট পরিবর্তনটাই হয় খালি, ডাক্তার হওয়া হয় না তার। ওপেন হার্ট সার্জারি তো দূর, মাঝে মাঝে পরের চাপে সে হার্টের অবস্থান বুকের কোন দিকে সেটাও ভুলে বসে। কই হারালি আবার? জায়ানের রাশভারী কণ্ঠ মোহনার কর্ণগোচর হতেই বুঝলো আগের মোট আর নেই। আবারও গাম্ভীর্যের ছোঁয়া সেই কণ্ঠে। মোনা এটাও বুঝতে পারলো ভালো মুডটার 12টা সেই বাজিয়েছে। উল্টাপাল্টা কথা বলে, কিন্তু তারই বা কি দোষ? সে কি কোনো খাবার নাকি যে যখন তখন কামড়ে দেবে? তার কি ব্যথা লাগে না নাকি? মোহনা আমতা আমতা করে উত্তর দিল, এই তো আছি, হারাইনি তো কোথাও। তবে বই গোছাচ্ছিলি কেন? এত তাড়াতাড়ি পড়া শেষ? মোহনা মেকি হেসে জবাব দিল, কই না তো, শেষ হয়নি তো এখনো। তবে আসলে বই বেশি বের করে ফেলেছি তো, তাই একটু গোছাচ্ছি। এলোমেলো লাগছে ভীষণ, আরেকটা নিয়ে পড়তে বসবো। জান টেবিলের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সব বই গোছানোই আছে 3 ভাঁজ করে, আরেক ভাঁজে নোটস আর খাতা রাখা। আর মোহনার হাতে 2টো বই মাত্র। এই 2টো বইয়ে টেবিল এলোমেলো লাগছিল। জান ঠোঁট বাঁকালো। সে বুঝে গেছে মেয়েটার চাল। সে মূলত কথা ঘুরাচ্ছে, কিন্তু সে আর জান থেকে পার পাবে না, আর পড়াশোনা থেকে। আপাতত পড়ুক, রাতে ঘুমানোর সময় দেখে নিবে মোহকে। তবে পড়, কমপক্ষে 11টা অবধি। এটাই তো শাস্তি। বলে যান পকেট থেকে ফোনটা বের করলো। এদিকে মোহনা অসহায় নজরে চেয়ে। 11টা অবধি কিভাবে পড়বে সে? সবে 8:30। এখনো তো অনেক সময় বাকি 11টা বাজতে।
মোহনা মিয়ে যাওয়া কণ্ঠে বলল। শাস্তি কেন? জায়ান ফোন হাতে দৃষ্টি সরিয়ে সরাসরি মোহনার চোখের দিকে তাকালো। আবারও রাশভারী কণ্ঠে বলল। ডু আই নিড টু এক্সপ্লেইন? জায়ানের এমন চাহনি আর প্রশ্নে মোহনা ঢুকিল পারল না আর প্রত্যুত্তর করতে। আলগোছিয়ে না বোধক মাথা নাড়ল, অর্থাৎ এক্সপ্লেন করা লাগবে না। জায়ান বিছানায় গিয়ে বসল। আবারও ফোনে দৃষ্টি নিপাত করে বলল। পর তবে আমি আছি, নজর রাখছি কিন্তু। মোহনা মুখ ফুলে ধাম করে বসে পড়ল চেয়ারে। বেশ আওয়াজ হলো, খানিক ব্যথাও পেল কোমরে, তবে প্রকাশ করলো না। দাঁতের দাঁত চেপে সহ্য করে নিল। বই খুলে জোরে জোরে পড়তে শুরু করলো। আর জান সে তো নামে ফোনে দৃষ্টি রেখেছে, আসল দৃষ্টি তো তার মোহনার দিকে, সেই সাথে ঠোঁটের কোণে মিটিমিটি হাসি। সময় গড়িয়েছে, পরপর কয়েকটা দিন পেরিয়েছে সবার স্বাভাবিক গতিতে, কিন্তু স্বাভাবিকের মতো অস্বাভাবিক অনেক কিছু থাকে। এই যেমন ফিয়ার কথাই বলি, ফিয়ার গত দিনগুলো রোজগার নিয়মই কেটেছে। ফিয়া এখন দ্বিতীয় বর্ষে, কোচিং ভার্সিটি পড়াশোনা, সর্বোপরি পরিবারের সাথে সময় কাটানো, সব পেরিয়ে আসা দিনগুলোর মতোই কেটেছে। কিন্তু কিছু একটা শূন্যতা যেন রয়ে গেছে। সবই স্বাভাবিক, কিন্তু বুকের মাঝে হাত রাখলেই মনে হয় এখানটা খালি, বড্ড খালি। ফিয়া অনুভব করতে পারে, খুব করে অনুভব করতে পারে বুকের এই জায়গাটা ঠিক হৃদয়ের মধ্যখানে কারোর নিদারুণ শূন্যতা। ওই শূন্যতা ভীষণ পোড়ায় ফিয়াকে। সব থেকে কি যেন নেই, খুব কাছে কিছু নেই বলে মনে হয়। আগে মনে হয়নি এমন, কভু মনে হয়নি এই শূন্যতা নতুন, একেবারেই নতুন। এই তো হবে মাসখানেক যখন থেকে ফিয়া এই শূন্যতা অনুভব করতে পারছে। বলা চলে যখন থেকে তার জন্য আসার চিরকুটগুলো আর আসছে না, তখন থেকে ফিয়া চেয়ে থাকে, চাতকে নাই অপেক্ষা করে এই এলো বুঝি একখান আবেগ মাখা চিরকুট। ফিয়া পড়বে, অনুভব করবে, কিন্তু আসে না। এখনো ফিয়াকে আশে রাখে, কিন্তু এই আশা থাকায় ফিয়াকে অন্যভাবে পড়াচ্ছে। আগের মতো বইয়ে ফিয়ার মন বসে না। আগে একটু ফুরসত পেলেই মনটায় বিষণ্ণতায় ছেয়ে গেল, সে বই নিয়ে বসত। অলস দুপুর, অবসন্ন বিকেল কাটাতো শব্দের ভাজে। আজকাল তার হয়ে ওঠে না। বই নিয়ে বসলেও তার মন বসে না তাতে, হারাতে পারে না আর শব্দের রাজ্যে। কানটা মঞ্চে খোয়া গেছে তার কোনো এক রঙিন আবেগ মাখা বাহারি চিরকুট পেরকের কাছে। ওই মন না পেলে সে যে আর কভু এসবে মন বসাতে পারবে না। ফিয়া ওই চিরকুট পেরককে তার যথাসাধ্য খুঁজেছে, কিন্তু কোথাও কোনো লিঙ্ক পায়নি। কুরিয়ার অফিসে বারবার গেছে, কিন্তু লোকটা খুব চালাক, নিজের বিষয়ে কোনো প্রমাণ রাখেনি। খালি সে আগে দুটো তথ্যই ঘুরে ফিরে পেয়েছে, লোকটার শর্ট নেম SM আর তার অ্যাড্রেস আউট অফ কান্ট্রি। এর বাইরে ফিয়া আর কোনো তথ্য পায়নি। ফিয়া খুব করে বুঝতে পেরেছে লোকটা না জেলে সে কখনোই লোকটার ব্যাপারে জানতে পারবে না। চিরকুটে এমন বলেছে যে সে ধরা দিবে না এত সহজে, তাকে খুঁজে লাভ নেই। সঠিক সময়ে সে নিচে ফিয়ার সামনে আসবে, কিন্তু কবে সেই সঠিক সময়? মাসখানেক তো হলো, কোনো খবর নেই। না চিরকুট আসলো, আর না সে লোকটার ব্যাপারে জানতে পারলো। কেন এত লুকোচুরি? কি পারছে লোকটা এসব করে? এতটাই যদি ভালোবাসে, তবে ফিয়ার কষ্টটা কেন অনুভব করতে পারছে না? কেন বুঝতে পারছে না যে ফিয়া তপড়াচ্ছে? একটু না, খুব করে তপড়াচ্ছে, লোকটার জন্য তপড়াচ্ছে। সে কি দেখছে না ফিয়াকে, ফিয়ার অস্থিরতাকে? তবে তার আবেগ কি কেটে গেছে? ভালোবাসা ফুরিয়ে গেছে? এত তাড়াতাড়ি সব শেষ? যদি শেষ হওয়ারই ছিল, তো আগে কেন শেষ হলো না? মাঝখান থেকে ফিয়াকে কেন জড়ালো? আবেগের মাঝে কেন আবেগই করলো ফিয়াকে? আবার ভালোবাসতে কেন বাধ্য করলো তাকে? ফিয়া তো চায়নি আর ভালোবাসতে, একটুও চায়নি, তবে কেন এমন হলো? লোকটাকে না দেখে না শুনে কিভাবে অনুভবে ভালোবেসে ফেলল? ভালোবাসা বুঝি এত সহজ শব্দে আর অনুভবে হয়ে যায়? হয় বোধহয়, না হলে ফিয়ার কেন হলো? সে যে সত্যি অনুভবে ভালোবেসে ফেলেছে, এটা অপ্রিয় চূড়ান্ত সত্য হয়ে দাঁড়িয়েছে ফিয়ার জন্য। ফিয়া যখন খুঁজলো তার জন্য পেতে দেওয়া বুকটা, সে পেল না। যখন হাত বাড়লো কারোর আগলানোর অপেক্ষায়, কেউ এলো না। না ফিয়াকে আগলালো, আর না তার হাতটা সযত্নে মুঠোবন্দি করলো। ফিয়া পাষাণী নয় হলে এত তাড়াতাড়ি সে জড়াতো না।
লোকটার আবেগে সে নিষ্ঠুর নয়, আর না তেমন বিচার করেছে। উল্টো লোকটা দুদিকের মতামত না জেনে রায় দিয়ে দিয়েছে। এটা কি ফিয়ার প্রতি অন্যায় নয়? তার দিকটা না শুনি তাকে যে অপরাধী হতে হলো পনই আদালতে, এর দায় কার? ফিয়াকে কি সময় দেওয়া উচিত ছিল না? তবে কার বিচার এখানে ভুল, ফিয়া নাকি ওই চিরকুট প্রেরকের? শেখ মঞ্জিল। এই অনুর জন্য বিয়ের প্রস্তাব এসেছে। প্রস্তাব পাঠিয়েছে পাত্রের মা মিসেস তাহিয়া আবরার। পাত্র সাবেক মেয়র ওয়াসিম আবরারের কনিষ্ঠ পুত্র। আবরার দম্পতি 2 ছেলে 1 মেয়ে নিয়ে সুখের সংসার। ওয়াসিম আবরারের মেয়ে তানি সবার ছোট। ছোটখাটো নাদুস নুদুস মেয়েটা এবার ক্লাস 7-এ। বেশ চঞ্চল বলা চলে, বাড়ির গুরুগম্ভীর সদস্যগুলোর প্রাণ। তানির সাথে বড় ভাই দুজনের বয়সের ব্যবধান অনেক, তবুও তাদের মাঝে ভালোবাসার বোঝাপড়ার কোনো কমতি নেই। সবার ছোট ও একটা মাত্র বোন হয় ছোট্ট তানি, বলা যায় তার ভাইদের জান। ওয়াসিম আবরারের বড় ছেলে তাকবীর ওয়াসিম পেশায় একজন আইনজীবী। বাবা মেয়র ও রাজনীতির সঙ্গে জড়িত হলো। তাকবীরের রাজনীতির প্রতি কোনো ঝোঁক ছিল না। বরাবরই সে ছোটবেলা থেকে শান্ত গোছের। ওসব রাজনৈতিক জটিলতা তার সরল মস্তিষ্কে ধরে না, তাই রাজনীতিতে তার পদচয়নও হয়নি। আর ছোট ছেলে বাবার পেশাকেই নিজ পেশা হিসেবে গ্রহণ করেছে। জোরাজুরি নয়, বরং ভালোবেসেই এই রাজনীতিতে পদার্পণ করেছে। হয়েছেও বাপের মতন সৎ, কিন্তু এতে তার জানা অজানা শত্রুর অভাব নেই। রাজনীতি জিনিসটাই এমন, এখানে অন্য যে কোনো কিছুর অভাব হতে পারে, কিন্তু শত্রু নয়। আর সৎ রাজনীতিবিদদের এমন অহরহ শত্রু থাকে, যেমন ওয়াসিম আবরারের কনিষ্ঠ পুত্রেরও আছে। এই পর্যন্ত বহুবার অজ্ঞাত ব্যক্তি দ্বারা অতর্কিত আক্রমণের শিকার হয়েছে সে। কম বেশি বহু আঘাত পেয়েছে, কিন্তু আঘাতের দাগ মিলিয়ে গেছে তো, কিন্তু দগদগে হয়ে আছে তাদের অস্তিত্বের জানান দিতে রয়ে গেছে। বহুবার মরতে মরতেও বেঁচে গেছে, কিন্তু পিছু হটেনি। এবার তো সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র হয়েছে। আগে না হতেই শত্রুর কর্তৃক এতবার আঘাতের আক্রমণের শিকার হয়েছে, এখন তো আসন পেয়ে গেছে। ক্ষতির আশঙ্কা, সেই সাথে বহু নতুন রূপে নতুন শত্রু বেড়েছে তাশফিক ওয়াসিমের। আর বিরোধী দলীয় নেতা তো আছেনই। প্রায় সপ্তাহখানেক আগে নির্বাচন সংগঠিত হয়েছিল, যদিও ভোট কেন্দ্রে স্বল্প সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হলো, সুষ্ঠুভাবেই সব সমাপ্ত হয়েছে। সেই সাথে ভোট গ্রহণেও হয়নি কোনো কারচুপি। প্রায় লাখখানেকের বেশি ভোট পেয়ে বিরোধী দল থেকে বিপুল ব্যবধানে তাশফিক ওয়াসিম মেয়র নির্বাচিত হয়েছেন। ভোটে জয়লাভের পর আর বেশি কালক্ষেপণ করেনি। পরিবারের সদস্যদের নিজ জীবনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবগত করেছেন। পরিবারকে নিজ পছন্দের জীবন সঙ্গিনীর ব্যাপারেও অবগত করেছে। তাশফিকের মতে 29 বছর যথেষ্ট নিজের জীবনে একজন সঙ্গী আনার জন্য। তাছাড়া সে আর দেরি করতে চায় না। অনুকে তার জীবনে তার বউরূপে চায়, যত শীঘ্রই সম্ভব। এমনিতে নির্বাচনে অনেক সময় ব্যয় হয়েছে, এসব নিয়ে ব্যস্ততাকেই সময় দিতে পারেনি অনুকে, কিন্তু এবার সে সময় দেবে অনুকে, তাও নিজ ঘরণী করে, নিজ জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তার অনুকে। মেয়েটাকে আর অভিযোগের সুযোগ দেবে না। যদিও মেয়েটা তেমন অভিযোগ করে না, বরং অভিমান করে, কিন্তু তাশফিক এবার সব কাজ থেকে অনুকে কাছে এনে নিজে করে ভাঙাবে। জমানো অভিমানগুলো সযত্নে ভালোবাসায় রূপান্তর করবে। এরই পরিপ্রেক্ষিতে তাশফিকের মা তাহিয়া অনুর জন্য প্রস্তাব পাঠিয়েছে। যোগ্য পাত্র হিসেবে তাশফিকের জুড়ি মেলা ভার হয়েছেও, তাই শেখরা অমত করেনি কেউ। সবার দিক থেকেই পজিটিভ রেসপন্স এসেছে। প্রথমে যদিও আবি বেশ অবাক হয়েছিল, সে মেলাতে পারছিল না তার অতিপ্রিয় ছোট বোন অনু আর প্রাণপ্রিয় বন্ধু তাশফিককে একসাথে কিছুতেই। যদিও তাশফিক নিঃসন্দেহে একজন ভালো মানুষ। আবির স্কুল জীবন থেকে দেখেছে তাশফিককে, বলা চলে প্রিয়রও অধিক প্রিয় তাশফিক তার কাছে। তাশফিকের রন্ধে রন্ধে চেনা তার, চারদিক দিক হতে আচরণিক কোনো দিকই তার ত্রুটি বের করা মুশকিল। এমন পাত্রই একজন বড় ভাই হিসেবে আবির তার বোনের জন্য চাইত। এক্ষেত্রে তাশফিক 100-তে 100 চেয়ে বেশি। তাছাড়া তাশফিকের সাথে বিবাহ পরবর্তী জীবন বোনের ভালোই কাটবে, বোন সুখে থাকবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই আবিরের। সে প্রথমে খানিক বিস্মিত হলো, বলা চলে সর্বোপরি সেই বেশি খুশি। তাছাড়া আদনান শেখও ভীষণ আশাবাদী এই বিয়ে নিয়ে, পাত্র তাশফিককে নিয়ে।
তাসফিককে তারা আবিরের বন্ধু হিসেবে বহু বছর আগে থেকে চিনে আসছে, জেনে আসছে। তাসফিক কেমন, তার চরিত্র কেমন তা নিয়ে আদনান শেখ ভালো করেই জানেন। মেয়ের জন্য যোগ্য পাত্র হিসেবে নির্বাচন করতে তার আর খোঁজ খবর নেওয়ার প্রয়োজন নেই। খানভিলার সকলকেও অবগত করা হয়েছে, সকলেই বেশ খুশি এই নিয়ে। যদিও এই নিয়ে জায়ান কোনো প্রতিক্রিয়া দেখায়নি, সে আগে থেকে জেনে ফেলেছিল, বুঝে ফেলেছিল কিছুটা। অনুর ব্যাপারে তেমন না জানলেও বন্ধু তাসফিককে তার ভেতর থেকে চেনা, তাই তার আন্দাজ করার বিষয়টা ভুল হয়নি। দেরিতে হলেও বিষয়টা সত্যই বেরিয়েছে। কোনো প্রতিক্রিয়া না দেখালেও জায়ান যে খুশি নয় এমনটা কিন্তু নয়, সেও খুশি তার বোনটা তাসফিক নামক একজন ভালো জীবন সঙ্গী পাবে। আর তার বন্ধু তাসফিকও তার বোনের মতো একটা ভালো নরম মনের অধিকারী জীবন সঙ্গিনী পাবে, এটাই যথেষ্ট। আদনান শেখ একজন বাবা হিসেবে নিজের মেয়ের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে অনুকে আলাদা করে জিজ্ঞেস করেছিলেন তাসফিকের ব্যাপারে। সম্পূর্ণ অভয় দিয়ে আদনান শেখ পাত্র হিসেবে তাসফিককে পছন্দ কিনা, বিয়েতে মত আছে কিনা, অথবা অন্য নিজস্ব কোনো পছন্দ আছে কিনা এসব প্রশ্ন করেছেন অনুকে। সবকিছু যেহেতু পারিবারিকভাবেই হচ্ছে, সেহেতু তাসফিক অনু তাদের ব্যাপারে আগের কিছু জানায়নি। অনু একমাত্র এবং সবচেয়ে পছন্দের ব্যক্তি বলতে তো তাসফিকই আছে, আর পাত্র তো সে। অনুর আর আপত্তি থাকবে কেন? সে নির্দ্বিধায় রাজি। তাই বিনীতভাবে আব্বুকে জানিয়েছে তার নিজস্ব কোনো পছন্দ নেই। তারা যাকে অনুর জন্য জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করবে, অনু তাকে নিজ জীবনসঙ্গী রূপে গ্রহণ করবে। তার বাবা মা আর ভাইয়ের পছন্দের উপর পূর্ণ আস্থা আছে। আদনান শেখ ভীষণ খুশি হয়েছেন, স্বস্তি পেয়েছেন অনুর স্বীকারোক্তিতে। যেহেতু সবাই রাজি, সবার মত আছে এই বিয়েতে, তাই ঘটা করে অনুকে দেখতে যাওয়া হয়নি তাসফিকদের পরিবার থেকে। শুধু দিন দুই পর শুক্রবার, সেদিনই সবাই যাবে বিয়ের পাকা কথা বলতে। একেবারে আংটি বদল করে বিয়ের দিনক্ষণ ঠিক করা হবে। অনুকেও আনুষ্ঠানিকভাবে দেখা হবে ওই দিন। নেহা পড়ছিল, সামনে মিড টার্ম এক্সাম, চতুর্থ বর্ষের। আগেও তার পড়াশোনা নিয়ে তেমন মাথা ব্যথা ছিল না, আর এখনও নেই। সময় পেলে সে পড়ে, আর এখন সে বাড়ির বউ হয়েছে, কারোর অর্ধাঙ্গিনী হয়েছে। তার যে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। তবে এতে নেহার একটু অভিযোগ নেই, বরং ভালোবেসে করে তাদের। নিজ দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে। ফুপি ফুপাতো আগে থেকেই বাবা মেয়ের মতো আদর করতো তাকে। এখন তারা শ্বশুর শাশুড়ি হয়েছে, বলা চলে অধিকার নিয়ে বাবা মা হয়েছে। নেহা যেন এক বাড়ি ছেড়ে আরেক বাড়ি এসেছে, তাই মনে হয় নেহার। আরফিয়া মোহনার মতো বোন হিসাবে আরও অনু তো আছে। আগে ফুপাতো বোন ছিল তারা, কিন্তু এখন যেন তারা আপন বোনের ন্যায় হয়ে গেছে। আর অনু তো তার ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল। বাসায় হেল্পিং হ্যান্ড আছে, তবুও ইলমা নিজেই রান্না করে স্বামীও ছেলে মেয়েদের জন্য, এতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর বাড়ির পুরুষেরাও হেল্পিং হ্যান্ডের করা রান্না খেতে চায় না, তাই ইলমা অত ঝাঁককে সামলাতে না গিয়ে নিজেই 3 বেলার রান্নাটা সেরে ফেলেন। আর তার সাহায্যে সর্বদা থাকে নেহা। মানা করলেও শোনে না মেয়েটা। কোনো কিছু করতে না দিলে ইলমার পাশে ঠায় দাঁড়িয়ে থাকে। আবিরও ভার্সিটি থেকে বিকেলের মধ্যে ফিরে খানিক রেস্ট নিয়ে আবার বেরিয়ে যায়। সেও জান যেখানে পড়ে সে কোচিং সেন্টারে পড়ে। ওটা ওদের এক স্কুল লাইফের 4 বন্ধু চালায়। আবির আগে থেকে ওখানে পড়াতো, মাঝে তার কারণে জয়েন হয়েছে। ওখান থেকে ফিরেছে এখন, এসে দেখে তার বউ পড়ছে। এটা খুবই বিরল ঘটনা, খুব কম সময়ে এই দৃশ্য তার চোখে পড়ে। আজও ভাগ্যক্রমে পড়েছে। যদিও নেহা কালে ভাতে পড়তে বসলো, যেটুকু পড়ে তা মন দিয়েই পড়ে। নিজের মন মস্তিষ্ক সব ডুবিয়ে পড়ে। আশেপাশের কোনো কিছুর খোঁজ খবর থাকে না। এখনো সেভাবেই পড়ছে, দিন দুনিয়ার খবর না রেখে। তাই বুঝতে পারলো না আবির এসেছে, যদিও তার আগমন নৈশব্দেই হয়েছে। আবির মৃদু হাসলো বইয়ের ভাবভঙ্গি দেখে, গিয়ে আগে ফ্রেশ হয়ে আসলো। একটা নর্মাল টি শার্ট আর ট্রাউজার পরলো, পূর্বের পোশাক পাল্টে। বেরিয়ে দেখলো তার বউটা তখনও এক মনে পড়ছে। আবির এগিয়ে গেল নেহার দিকে। মিনিট 2 ভুরু কুচকে তাকিয়ে রইল নেহার পিছনে দাঁড়িয়ে, কিন্তু বেচারি তখনও বুঝতে পারেনি আবিরের উপস্থিতি। আবির খানিক হতাশ হলো, এগিয়ে গিয়ে নিজের 2 হাতে পেছন থেকে আঁকড়ে ধরল নেহার 2 চোখ। হঠাৎ এমন হয় নেহা কিঞ্চিত চমকালো, তবে তা বেশি সময়ের জন্য না, কারণ নেহা জানে বাড়ির সব ছেলেমেয়েরা খালি বয়সেই বড় হয়েছে, বাচ্চামো তাদের এখনো রয়ে গেছে।
তার সর্বোৎকৃষ্ট উদাহরণ তার দামড়া বাচ্চা বর মেহরাব শেখ। আবির ফিসফিসিয়ে নেহার কানে কানে বলল, বলো তো আমি কে? নেহা আর এই পর্যায়ে নিজের দমফাটা হাসি আটকাতে পারল না। ওভাবেই খিলখিলিয়ে হেসে উঠল। আবির থম মেরে গেল। মানে হলো কি? এখানে হাসার কি হলো? আবির ছেড়ে দিল ওকে, আর নেহা চেয়ার চেয়ে উঠে হাসতে হাসতে আবিরের গায়ে ঢলে পড়ছে। কিন্তু আবির এদিকে বুঝছে না তার বইয়ের এমন খিলখিল করে হাসে কারণ। বউটাকে জিনে ধরল নাকি? বেলা অবলায় যে ছাদে যাওয়ার অভ্যাস। আপনি নেহা দু বাহু হাতে আঁকড়ে ধরে বলল, হয়েছেটা কি তোমার? হাসছো কেন এভাবে? কিন্তু তখনই নেহা হেসে যাচ্ছে। আবির এবার বিরক্ত হলো বেশি, আবার জিজ্ঞেস করল। বলবে কি হয়েছে? নেহা বহু কষ্টে হাসি থামিয়ে বলল, তুমি আমার চোখ ধরে জিজ্ঞেস করছিলে বলো তো আমি কে? তাই তো। আবির মাথা নাড়ল। হ্যাঁ, সে তাই বলেছিল, কিন্তু এতে সমস্যা কি? হাসারই বা কি? এভাবে আবার জিজ্ঞেস করারই বা প্রয়োজন কি? নেহা বলল, তাই তো হাসলাম। মানে? মানে এই যে প্রথমেই আমি আন্দাজ করেছিলাম তোমার মতো দামড়া বাচ্চাই এই কাজ করবে, হলো তাই। কিন্তু তুমি শেষে জিজ্ঞেস করলে তুমি কে? আরে পাগল, তোমার কণ্ঠ কি আমি চিনি না নাকি? কিভাবে বললে? বলো তো আমি কে? তুমিই বলো। হাসি আটকে রাখা যায়? যার কণ্ঠ আমি নিঃশ্বাস নেওয়ার শব্দের মতো করে শুনি, তাকে আমি নাকি চিনব না? আজব। আবির বিরস মুখে চেয়ে হ্যাঁ বলেছে সে ওভাবে, কিন্তু এখনো সে হাসার মতো কিছু খুঁজে পায়নি এখানে। তবু মেয়েটা হাসলো, তাও খিলখিল করে। নেহা চোখ দুটো ছোট ছোট করে চাইল আবির পানে। বুঝলো তার সাহেবের তার করা কাজটি পছন্দ হয়নি। নেহা গিয়ে আবিরকে এক পাশ থেকে জড়িয়ে নিয়ে বলল, এই রাগ করছো? সরি তো। আবির ওকে সরিয়ে দিয়ে বলল, তোমার হাসাহাসির বিষয়ে পরে আসছে, আগে একটা কথার উত্তর দাও। কি? আমি যে তোমার পেছনে মিনিট 2 দাঁড়িয়েছিলাম, এটা দেখছি যে আমার আওয়াজ না পেয়েও আমার বউ আমার উপস্থিতি টের পাবে, তাও অনুভব করবে, কিন্তু এমন কিছুই তো হতো না। উল্টো সে আমার উপর হাসছে, আমাকে দামড়া বাচ্চাও বলতো। এটা কেমন অন্যায় আমার প্রতি। বলে উদাস চোখে নেহার দিকে চাইল। নেহাও চাইল। আসলে সে বুঝতে পারেনি তার বরের তাহলে অভিমান হয়েছে তার উপর। নে আবারও জড়িয়ে ধরল, বিড়বিড়িয়ে বলল, বুঝলাম তো, তাই খেয়াল করিনি। তুমি তো জানো আমি কেমন, তারপরও প্লিজ এভাবে বলো না, কষ্ট হয় তো। বলে আবিরের বুক থেকে মুখ তুলে করুণ চোখে চাইল। আবির রাগ ধরে রাখতে চেয়েছিল, কিন্তু বইয়ের এভাবে তাকানো দেখে তার মায়া হলো। এটাই এক জ্বালা। বউটা এমনভাবে চাই জড়িয়ে নেয় নিজের সাথে, যে সে আর রাগ অভিমান ধরেই রাখতে পারে না। আবির জড়িয়ে নিল এবার। মাথার উপরে চুলের ভাঁজে চুমু খেলো, ললাটে দিল সেই স্পর্শ। নেয়া হাসলো ঠোঁট এলিয়ে। দুজন আরো কিছুক্ষণ সময় কাটালো এভাবে গাঢ় আলিঙ্গনরত অবস্থায় একে অপরের সাথে। আবির ফোনটা বেজে উঠল। আবির নেহাকে ছাড়াতে ছাড়াতে বিড়বিড়িয়ে বলল, শালার ফোন। যখনই বউয়ের সাথে প্রেম করতে যাই তখনই বেঁচে ওঠে। শালার কোন জন্মের শত্রু আমি কে জানে। এসব বলতে বলতে ফোনটা নিল। ভার্সিটি প্রিন্সিপালের কল। নিশ্চয়ই কোনো কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলবে, নয়তো সচরাচর উনি কল করেন না। যা কথা বলার ভার্সিটিতেই নিজ কেবিনে ডেকে সেরে নেন। আবির ফোনটা রিসিভ করে কানে ঠেকিয়ে সালাম দিল। ফোনটা নিয়ে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। নেহা হাসলো আবিরে বিড়বিড়িয়ে বলা কথাগুলো শুনে। আবারও বসলো পড়তে। তবে এবার আর মন বসলো না পড়াতে। মনটা তো তার প্রভাষক মশাই নিয়ে গেল। আর একটু সময় ওভাবে থাকতে পারলে ভালো লাগতো। পরক্ষণে নিজ ভাবনায় নিজে লজ্জা পেল। ঠোঁটের কোণে উদয় হলো লাজুক হাসি। বারান্দার পানে তাকিয়ে রইল এক দৃষ্টিতে, যেখানে আবির কানে ফোন ঠেকিয়ে কথা বলতে বলতে পায়চারি করছে। নেহা তাকালো আর তাকিয়ে রইল আবিরের পানে, ঠোঁটের কোণে লজ্জালু হাসি নিয়ে। নীল রঙা শাড়ি পরে কপাল সমান ঘোমটা টেনে লিভিং রুমে বসে আছে অনু। এক পাশে হবু স্বামী আর আরেক পাশে হবু শাশুড়ি। লাজুক অনু দৃষ্টি নত, ঠিক নত নয় বলা চলে। দৃষ্টি তার হাতের অনামিকায় চকচক করতে থাকা হিরে বসানো সোনার আংটি দিতে। এই তো কিছুক্ষণ আগে তাসফিক এটা তাকে পরিয়ে দিয়েছে। অনুকে এটা পরিয়ে করে নিয়েছে তার বাগদত্তা। অনু আর চোখে তার ডান পাশে তাকালো।
নেতা তার হবু শ্বশুর আর মামা শ্বশুরের সাথে আড্ডা আলোচনায় মত্ত। সাথে তার হবু শ্বশুর আর ভাসুরও আছে, যদিও বেশিরভাগ রাজনৈতিক আলাপ আলোচনা। অনু আরেক পাশে তার মা মামিরা আড্ডা দিচ্ছেন, সাথে অনুর হবু শাশুড়ি তাহিয়া আর হবুজা হুমায়রা। তবে তাদেরটা সাংসারিক মেয়েলি আড্ডা, যদিও অন্য দুটোর মাঝে কোনোটাতেই খুব একটা কৌতূহল কাজ করে না, তবুও তার এখানে এভাবে বসে থাকতে ভালো লাগছে। তার নেতার পাশেই হবু শাশুড়ি মায়ের আদেশে বসে থাকতে তার আলাদা শান্তি লাগছে। খান ভিলা থেকে অনুর দুই মামা ইরহাম আর ইলহাম সাহেব এসেছেন। মোহনার আব্বু এরফাজ খান আসেননি, তবে মোহনার আম্মু নাফিসা সহ ওনার দুই বড় যা মীরা আর রূপা এসেছে। মোহনা আর ফিয়া এসেছে, তবে জায়ান ব্যতীত কোনো ছেলেরা আসেনি।